বর্তমানে মাইক্রো ফাইন্যান্স অত্যন্ত জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের অনেকেই এই বিষয়ে জানতে চান মাইক্রো ফাইন্যান্স কী? মাইক্রো ফাইন্যান্স হলো ক্ষুদ্র ও মাঝারি ঋণ। এটি সাধারণত গ্রামে-গঞ্জে ক্ষুদ্র পরিসরের যারা ব্যবসায়িক, যারা ক্ষুদ্র পরিসরের উদ্যোক্তা তাদেরকে সরবরাহ করা হয়। সরবরাহ করে সাধারণত এনজিও কোম্পানিগুলো বা ব্যক্তিগত উদ্যোগে অনেকে মাইক্রো ফাইন্যান্স করে থাকেন। অর্থাৎ ক্ষুদ্র ঋণ দিয়ে সেই ঋণের মাধ্যমে একজন উদ্যোক্তাকে স্বাবলম্বী করার চেষ্টা করা হয়। যেমন কারো প্রয়োজন একটি পাওয়ার টিলার, তো তাকে ঋণ দিয়ে সেই পাওয়ার টিলার কিনে দেওয়া হয়, সে সেটি দিয়ে চাষাবাদ করে এবং কিস্তিতে কিস্তিতে সেই ঋণকে পরিশোধ করে। ঠিক তদ্রূপ কোনো নারী উদ্যোক্তা, তাকে মেশিন কিনে দেওয়া হতে পারে, সেলাই মেশিন, সেখান থেকে তিনি ধীরে ধীরে সেই টাকা পরিশোধ করতে থাকেন কিস্তিতে কিস্তিতে। অথবা একজন অটো রিকশাওয়ালা, তার অটো রিকশার প্রয়োজন, তখন সেক্ষেত্রে এই ক্ষুদ্র ও মাঝারি ধরনের ঋণ দিয়ে তাকে একটি অটোরিকশা কিনে দেওয়া যেতে পারে এবং সেখান থেকে তাকে ধীরে ধীরে কিস্তিতে কিস্তিতে ওই টাকা এবং লাভসহ দিতে বাধ্য করা হয়। এই ধরনের কাজগুলো সাধারণত আমাদের বাংলাদেশের গ্রামে-গঞ্জে এনজিও সংস্থাগুলোই করে থাকে বেশিরভাগ। তো তারা সাধারণত এই কাজটি করে সুদের ভিত্তিতে। এখানে কিন্তু অত্যন্ত সুন্দর ও চমৎকার উপায়ে আমরা সুদের ভয়াবহ অভিশাপ থেকে বাঁচতে পারি। সেটি হলো, যখন একজন উদ্যোক্তার পাওয়ার টিলারের প্রয়োজন, তখন যিনি পুঁজিদাতা তিনি তাকে পুঁজি দিয়ে পাওয়ার টিলার কিনে দেবেন এবং সেই পাওয়ার টিলার তার মালিকানাতেই রাখবেন। উদ্যোক্তাকে বলবেন তিনি প্রতি মাসে নির্ধারিত পরিমাণে ভাড়া দেবেন এবং ভাড়াটা এমনভাবে নির্ধারণ করা হবে যেন ধীরে ধীরে ভাড়ার মধ্য দিয়েই সে পাওয়ার টিলারের মূল্যও তিনি পরিশোধ করতে পারেন। একটা সময় দেখা যাবে পাওয়ার টিলারের মূল্য এবং লাভ যতটুকু হওয়ার দরকার ছিল ততটুকু এসে গেছে। তখন শেষে গিয়ে তাকে সর্বশেষ ইনস্টলমেন্ট বা কিস্তিকে সাধারণ মূল্য ধরে বা নামমাত্র মূল্য ধরে তাকে এর মালিকানা বুঝিয়ে দেওয়া হবে, অথবা সবশেষ কিস্তির পরে তাকে এটি গিফট করে দেওয়া যেতে পারে। এভাবে করা আর সুদ ভিত্তিক ঋণের মাধ্যমে করার মধ্যে পার্থক্য আছে কিনা? বাহ্যত কোনো পার্থক্য দেখা না গেলেও এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য রয়েছে। যেখানে সুদভিত্তিক ঋণ দিয়ে পাওয়ার টিলার কিনে দেওয়া হয়, সেখানে এই পাওয়ার টিলারের কোনো ক্ষয়ক্ষতি হলে, কোনো পার্টসপাতি যন্ত্রপাতি নষ্ট হলে এই সমস্ত খরচ কিন্তু যে ব্যক্তি উদ্যোক্তা তাকেই বহন করতে হয়। এবং এক্ষেত্রে যদি কোনো কারণে সেটি নষ্ট হয়ে যায় সম্পূর্ণরূপে, তো সম্পূর্ণ দায়ভারটাও তার উপরেই বর্তায়, যে কারণে সবসময় সে একটা মানসিক প্রেশার ও ডিপ্রেশনের ভিতরে থাকে। এবং কিস্তি দেওয়ার ডিপ্রেশন তো থাকেই, দুটি ডিপ্রেশনের কারণে কোনো কারণে যদি ক্ষতি হয়ে যায় অথবা কোনো কারণে যদি কিস্তি মিস হয়ে যায়, তখন তার উপর আরও বেশি সুদ আরোপ করা হয়। এ কারণে একজন উদ্যোক্তা স্বাভাবিকভাবে কাজ করতে তার জন্য কঠিন হয়ে পড়ে। কিন্তু ইসলামিক পদ্ধতিতে যখন একজন উদ্যোক্তা তিনি পাওয়ার টিলার পাবেন, তো এই পাওয়ার টিলারের সম্পূর্ণ মালিকানাটা শেষ পর্যন্ত, যতদিন পর্যন্ত তিনি সকল কিস্তি পরিশোধ না করছেন ততদিন পর্যন্ত এর মালিকানা পুঁজিদাতার থাকে, যে কারণে পুঁজিদাতা তিনি মেজর মেনটেন্যান্স খরচগুলো বহন করেন। ফলে কি হয়, এ সময়ের যে একটা ডিপ্রেশন বা পাওয়ার টিলার নষ্ট হয়ে যাওয়ার যে একটা পেরেশানি, অথবা এটি ক্ষতি হয়ে যাওয়া, অথবা কোনো কারণে এটির কোনো একটি অংশ যন্ত্র নষ্ট হয়ে যাওয়ার যে একটা পেরেশানি, সেগুলো তার থাকে না। পাশাপাশি যদি কোনো কারণে কোনো ইনস্টলমেন্ট দিতে দেরি হয়, তখনও কিন্তু তার কোনো সমস্যা হয় না, কেননা ইসলামিক পদ্ধতিতে কোনো সুদ অতিরিক্ত তার উপর আরোপ করা হয় না। এতে করে একজন উদ্যোক্তার জন্য স্বাভাবিকভাবে জীবনযাপন করা এবং পেরেশানি মুক্ত জীবনযাপন করা এবং নিজ উদ্যোগে সহজভাবে কাজ করার একটি পরিবেশ তৈরি হয়। এভাবে একটি গ্রামীণ সমাজকে, একটি সাধারণ সমাজকে এন্টারপ্রেনার বা উদ্যোক্তা হতে সহায়তার ক্ষেত্রে ইসলামিক পদ্ধতিটি সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উপযোগী। আশা করি আমরা আমাদের সুদভিত্তিক এই অর্থনৈতিক জীবন থেকে ফিরে এসে আমরা ন্যায়ভিত্তিক ও ইনসাফ ভিত্তিক ইসলামের আদর্শে আদর্শিত হতে পারবো। এবং এই সামান্য একটু বিষয় যদি আমরা খেয়াল করি, তাহলে সুদের মতো ভয়াবহ বিষয় থেকে আমরা মুক্তি পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।